ডাক্তার শফিক সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন অনেকটা উত্তর কোরিয়ার কিম জং উনের মতন ঝুঁকে গেনে হিসালায় স্টাইলে। তবে এই বক্তব্যের পিছনে একটু কারণ আছে, সেটা হচ্ছে তার দলের যে সকল নারী কর্মীরা তাদের সেফটির জন্য তিনি এক ডায়লগ দিয়ে বলছেন, পুরো মাঠটা গরম করাই দিয়েছেন আমার কাছে মনে হয়েছে। তিনি বলছেন যে জামাতের কর্মীরা এক আল্লাহ ছাড়া হিমালয়ের সামনেও মাথা নত করে না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। অর্থাৎ তীব্র ভাষায় বলছেন যে গিরাগারা নলিনালা ভাঙা ফেলা হবে, অর্থটা এরকম ভাগ খবর আছে। বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে, আপনি শব্দটার গভীরতা বোঝেন, তিনি আগুনের ফুলকি আনছেন। বিএনপি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলায় সে কথা বলে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনা আবার এই সাক্ষাৎকারে বিএনপির ওপরেই ভরসা করছেন যে যদি বিএনপি আগামী সরকারটা গঠন করতে পারে তাহলে বিএনপি যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আওয়ামী লীগকে একটা রাজনৈতিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। সে কারণে শেখ হাসিনা শব্দটি লিখছেন, আই উড আর্জ দেম, আমি তাদের প্রতি আহ্বান জানাবো। দেখেন, জামাতে ইসলামের নারী কর্মীর উপরে হামলা হয়েছে, গর্ভবতী মার পেটে লাথি মারা হয়েছে, কান ছিঁড়া নিয়ে গেছে, কান রক্তাক্ত করা হয়েছে, ওনারা ভোট চাইতে গেছিল, এরকম ঘটনা ঘটছে না? জামাতে ইসলামের অফিসেও হামলা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূল ইস্যু কি হবে? চেতনা, ইতিহাস নাকি দুর্নীতি ও চাঁদাবাজি? ডাক্তার শফিক সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন অনেকটা উত্তর কোরিয়ার কিম জং উনের মতন ঝুঁকে গেনে হিসালায় স্টাইলে। তবে এই বক্তব্যের পিছনে একটু কারণ আছে, সেটা হচ্ছে তার দলের যে সকল নারী কর্মীরা তাদের সেফটির জন্য তিনি এক ডায়লগ দিয়ে বলছেন, পুরো মাঠটা গরম করাই দিয়েছেন আমার কাছে মনে হয়েছে। তিনি বলছেন যে জামাতের কর্মীরা এক আল্লাহ ছাড়া হিমালয়ের সামনেও মাথা নত করে না, আমাদের ধৈর্যের পরীক্ষা নিও না, সুতরাং বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে। অর্থাৎ তীব্র ভাষায় বলছেন যে গিরাগারা নলিনালা ভাঙা ফেলা হবে, অর্থটা এরকম ভাগ খবর আছে। বেয়াদবি করলে আগুনের ফুলকি দেখানো হবে, আপনি শব্দটার গভীরতা বোঝেন, তিনি আগুনের ফুলকি আনছেন। মানে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হবে যদি বেয়াদবি করা হয়। এখন কেন এই বক্তব্য? ব্যাকগ্রাউন্ড হচ্ছে গতকালকে বিকেল 5টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আপনার যে নির্বাচনী জনসভা, সেখানে তিনি বক্তব্যের এক পর্যায়ে বলছেন যে দিশেহারা কেউ কেউ জনগণের ভোটে পরাজিত হওয়ার ভয়ে 11 দলের পক্ষে যে সকল মা বোনেরা নির্বাচনী ক্যাম্পেইনে যাচ্ছেন তাদের সাথে অমানবিক আচরণ করছে, অভদ্র ব্যবহার করছে। আমাদেরকে নতুন করে সুরসুরি দিও না, আমাদেরকে পরীক্ষা করার কিছুই নাই। এরপর তিনি বলছেন 24-এর বিপ্লব ছিল আপনার বুলেটের বিরুদ্ধে বিপ্লব, আসছে 12ই ফেব্রুয়ারির বিপ্লব হবে ব্যালটের মাধ্যমে বিপ্লব। অর্থাৎ এই মুহূর্তে জামাত তাদের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে জামাত এবং বিএনপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে কয়েক জায়গায়, জামাতের এবং এনসিপির মধ্যে কিন্তু সংঘর্ষ হয়েছে। মজার বিষয়, সম্ভবত ঢাকার কোন আসনে জানি একটা প্রোগ্রাম ছিল, সামনের চেয়ারে বসবে কারা, এটা নিয়ে জামাতে এবং এনসিপির নেতাকর্মীদের মারামারি হয়েছে। বিএনপির সাথে অনেক জায়গায় বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটছে। এখন হয়তো এরকম হইতে পারে যে কোথাও কোনো জামাতের নারী কর্মীরা তারা নির্বাচনী ক্যাম্পেইনিং করছেন, তো সেখানে হয়তো তাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে, এটা রিপোর্ট জামাতের দলের কাছে আছে। সো কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য যে অস্ত্র জমা দিছি, ট্রেনিং কিন্তু ভুলি নাই। জামাতরে দূরে দূরে বাহিরে বাহিরে যতটা মনে হয় যে মানে মাছটা ভাইজা উল্টাইয়া খাইতে জানে না, জামাত কিন্তু এজ এ তাদের বি টিম আছে, যারা জামাতের খুব কাছাকাছি যান নাই, মিশন নাই, অনেকে কিন্তু বোঝেন না জামাতের একটা ক্যাডার গ্রুপ আছে, তবে এটা প্রকাশিত না। আমাদের এলাকায় অন্যান্য যে দলগুলো আছে আমরা, তাদের ক্যাডাররা বুকের চেন টেন খুললা, চশমা দিয়ে গলায় মোটা, হ্যাঁ বেটা হে সালামালাইকুম ভাই, এরকম। জামাতের যে ক্যাডার, আসসালামু আলাইকুম, ভালো আছেন, দুপুরে খাবারটা খেয়েছেন, বুক মিলাবে। কিন্তু যখন ক্যাডারিং করতে যাবে ভাই, আরেক ক্যারেক্টার কিন্তু আছে, এটা জামাতের যারা লোক তারা কিন্তু ভালো করে জানেন, তাই না? কুমিল্লা যদি কোনো ঘটনা ঘটানো হবে তাহলে কক্সবাজার থেকে জামাতের ক্যাডার গ্রুপ আসে, 10 মিনিটে 1 ঘন্টায় ঘটনা ঘটে, যার যার রাস্তায় সে হয়তো কোনো মসজিদের ইমাম অথবা কোনো অফিসের কেরানি, আপনি খুঁজেও পাবেন না। জামাতের রাজনীতি খুবই বিচক্ষণ, আওয়ামী লীগ টেরি পায় তলে তলে কেমনে খায়া ফেলছে। সো এই জায়গাটাতেই জামাত আমিরের যে বক্তব্য, আমি এই যাবৎকালীন নির্বাচন ক্যাম্পেইনিং এ বা গেল 18 মাস ওনার এরকম বক্তব্য শুনি নাই কিম জং উন স্টাইলে, নাকি? যাই হোক, ভালো থাকুন। নির্বাচনকে কেন্দ্র করে কেউ কারোর সাথে কোনো সংঘর্ষে জড়াবেন না, সহিংসতায় জড়াবেন না। জনগণের কাছে যারে ভাল লাগে সে তারই ভোট দিবে। এক প্রার্থী যখন অপর প্রার্থীর নামে গিয়ে বিষাদাগার করেন, তখন যারা সচেতন মানুষ তারা আপনাকে অপছন্দ করে। একটা মানুষ ভালো না খারাপ এটা প্রত্যেকের নিজস্ব বিবেক আছে যাচাই করার জন্য। আপনি যখন গিয়ে বোঝানোর চেষ্টা করেন ওই মানুষটা খারাপ, এই মানুষটা হয়তো আপনার সামনে কিছু বলে না, মনে মনে আপনারই খারাপ বলে। আপনার কাজ হচ্ছে আপনার দল ক্ষমতায় গেলে কি করবে, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, ওই মানুষটার জন্য এজ এ নাগরিক ওইটা বুঝান। এর বাহিরে কোনো কথাবার্তা বললে এটা আপনাদের জন্যই খারাপ হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। বিএনপি সুযোগ পেলেই চরমপন্থীদের সঙ্গে হাত মেলায় সে কথা বলে বিএনপির রাজনৈতিক উদ্দেশ্যের প্রতি সন্দেহ প্রকাশ করেছেন। কিন্তু শেখ হাসিনা আবার এই সাক্ষাৎকারে বিএনপির ওপরেই ভরসা করছেন যে যদি বিএনপি আগামী সরকারটা গঠন করতে পারে তাহলে বিএনপি যাতে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় এবং আওয়ামী লীগকে একটা রাজনৈতিক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দেয়। সে কারণে শেখ হাসিনা শব্দটি লিখছেন,
আই উড আর্জ দেম, আমি তাদের প্রতি আহ্বান জানাবো। শেখ হাসিনা এরপর বলছেন যে আ পার্লামেন্ট উইদাউট জেনুইন অপোজিশন ইজ নট আ পার্লামেন্ট অ্যাট অল, মানে একটা সংসদ যেখানে একটা প্রকৃত বিরোধী দল অনুপস্থিত সেটা কোনো সংসদ হতে পারে না। শেখ হাসিনাকে এরপর জিজ্ঞেস করেছিল ভারতীয় এই সংবাদ মাধ্যমটি যে এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খালেদা জিয়ার শেষকৃত্য অনুষ্ঠানে গেলেন, তা তিনি বিএনপি আর ভারতের সম্পর্কটাকে কিভাবে দেখছেন। শেখ হাসিনা বলেছেন যে এটা তো একেবারেই একটা কূটনৈতিক ভদ্রতার ব্যাপার, কারণ সে খালেদা জিয়া বাংলাদেশের সাবেক সরকার প্রধান এবং খালেদা জিয়ার যে রাজনৈতিক অবদান সেটা তো অনস্বীকার্য। শেখ হাসিনা বলছেন দিস ইজ আনডিনায়েবল অ্যান্ড হার কন্ট্রিবিউশনস টু দ্য নেশন ওয়ার সিগনিফিকেন্ট, তার জাতির প্রতি যে অবদান সেটা তো খুবই তাৎপর্যপূর্ণ। এবং শেখ হাসিনা বলছেন যে তিনি নিজেও খালেদা জিয়ার পরিবার এবং যারা খালেদা জিয়ার মৃত্যুতে শোকগ্রস্ত তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। কিন্তু শেখ হাসিনা মনে করাচ্ছেন ইন্ডিয়ার ফান্ডামেন্টাল ইন্টারেস্ট রিমেইন আনচেঞ্জড। এটাও এই সাক্ষাৎকারটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ করে তোলে। মানে এস জয়শঙ্কর গিয়ে তারেক রহমানের সঙ্গে হাত মেলানোর পর বা প্রধানমন্ত্রী মোদী খালেদা জিয়ার বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নে যে অবদান তা নিয়ে এক উচ্ছ্বসিত শোকবার্তার পর কিভাবে শেখ হাসিনা ভারতের সঙ্গে বিএনপির এই ঘনিষ্ঠতাকে দেখছেন সে প্রশ্নের উত্তর কিন্তু এর আগে জানা হয়নি। শেখ হাসিনা বলছেন, খুবই আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে ভারতের বাংলাদেশ বিষয়ে যে একেবারে মৌলিক যে ইন্টারেস্ট, যে আগ্রহ, সেই জায়গাটা তাদের একেবারে অপরিবর্তিত আছে। ইন্ডিয়া ওয়ান্টস আ রিলায়েবল পার্টনার ইন বাংলাদেশ, ভারত বাংলাদেশে একটা নির্ভরযোগ্য অংশীদার চায়, যেই নির্ভরযোগ্য অংশীদার নির্ভরযোগ্য সরকারটি বাংলাদেশে স্থিতিশীলতা রক্ষা করতে পারবে, বাংলাদেশের সংখ্যালঘুদেরকে সুরক্ষা দিতে পারবে এবং তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারবে, যা কিনা আঞ্চলিক যে কোঅপারেশন, আঞ্চলিক যে সহযোগিতা তাকে সবসময় সমুন্নত রাখবে। শেখ হাসিনা বলছেন যে এই যে বর্তমান পরিস্থিতিতে চরমপন্থী মব বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদেরকে একরকমের মানে আতঙ্কিত করে রেখেছে, সাংবাদিকদেরকে হুমকি দিচ্ছে, বাংলাদেশের কূটনৈতিক এলাকাগুলোতে হামলা করার এক কর্মসূচি দিচ্ছে বা হুমকি দিচ্ছে, এগুলো কোনো দেশের স্বার্থের জন্যই ভালো নয়। শেখ হাসিনা আশা করেন যে ন্যাচারাল পার্টনারশিপ, যে স্বাভাবিক বন্ধুত্ব ভারত আর বাংলাদেশের মধ্যে ছিল তা খুব শিগগিরই একদিন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। শেখ হাসিনাকে এই সাক্ষাৎকারে এরপর যেটা নিয়ে অনেক আলোচনা চলছে এই সময়ে তা নিয়েও জিজ্ঞেস করা হয়েছিল যে এই তার দলের ভবিষ্যৎ হিসেবে তিনি কি দেখেন, দলের নেতৃত্বে পরিবর্তন আসছে কিনা, নতুন প্রজন্ম আসছে কিনা। তিনি উত্তরটা শুরুই করেছেন এই বলে যে আওয়ামী লীগ কোনো একটি পরিবারের ওপর নির্ভরশীল নয়, নিশ্চিতভাবেই আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন, এমন তরুণ নেতৃত্ব আসা প্রয়োজন যারা কিনা একেবারে বাংলাদেশের গ্রাম শহর সকল তরুণ প্রজন্মের প্রতিনিধিদের মনের ভাষা বুঝতে পারবেন এবং যারা কিনা একই সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকেও ধারণ করবেন। কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন নিয়ে যে আলাপ চলছে, শেখ হাসিনা মনে করাচ্ছেন সেটা তো আসলে একটা দল যখন নিষিদ্ধ এবং একটা দলের নেতা কর্মীরা যখন বিপুল পরিমাণে হামলা মামলার শিকার এবং কারারুদ্ধ অবস্থায় জীবন কাটাচ্ছেন, তখন তো একটা দলের আসলে নেতৃত্বে পরিবর্তন আনা সম্ভব হয় না, যখন কিনা ওই দলটির সদস্যপদকেই একটা গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। মনে রাখতে হবে আওয়ামী লীগ একটা শুধুমাত্র রাজনৈতিক দল নয়, এই রাজনৈতিক দলটি 1971 সালের চেতনাকে ধারণ করে একটা সেকুলার, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রসপারাস, উন্নয়নমুখী বাংলাদেশের স্বপ্ন দেখে এবং সেই বাংলাদেশের জন্য কাজ করে, যেই স্বপ্নটি বাংলাদেশে হত্যা, মামলা, নির্যাতন এসবের মাধ্যমে কিছুতেই দমিয়ে রাখা যাবে না। কাজেই শেখ হাসিনা বলছেন তিনি ধৈর্য ধরে আছেন, কারণ তিনি জানেন এই সরকার ভয়ের ওপর প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে সেটা বলবৎ তারা রাখতে পারবে না, কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মালিক এর জনগণ এবং জনগণ বাংলাদেশ। দেখেন, জামাতে ইসলামের নারী কর্মীর উপরে হামলা হয়েছে, গর্ভবতী মার পেটে লাথি মারা হয়েছে, কান ছিঁড়া নিয়ে গেছে, কান রক্তাক্ত করা হয়েছে, ওনারা ভোট চাইতে গেছিল, এরকম ঘটনা ঘটছে না? জামাতে ইসলামের অফিসেও হামলা হয়েছে, কর্মীদের উপরও হামলা হয়েছে, এরকম সোশ্যাল মিডিয়াতেই তো ঘুরা বেড়াইতেছে। তার মানে কি একটা খারাপ ইঙ্গিত দেয়। এটা কি একটা খারাপ ইঙ্গিত দেয় কি জানেন? ওই যে আদিকাল থেকে শুনে আসতেছি না, মুরব্বীরা বলতো জোর যার মুল্লুক তার, সেটা কি সেই ব্যাপার যে আমি গায়ের জোরে সবকিছু আদায় করে নেবো, গায়ের জোরে এই চেয়ারে বসা করুম? এরকম কিছু সম্ভব না। এটা কি সম্ভব বলেন? 5ই আগস্টের আগে, 2024-এর 5ই আগস্টের আগে আমরা এরকম ভাবতে পারতাম না, কিন্তু আমরা এখন ভাবতে শিখছি। গত 1.5 বছরে আমাদের চোখ কান যেভাবে খুলছে,
গত 54 বছর ওইভাবে ভাবতে আমরা পারি নাই, ভাবতে পারলেও মুখ খুলতে পারি নাই। জীবনের মায়া তো সবাইরই আছে, মুখে যত চাপাবাজি করি না কেন আমি ডরাই না, কিন্তু আসলে ভয় তো লাগে। বিশেষ করে আমার মতো বয়সী যারা, তারা তো ভয় পাবেনি। হ্যাঁ, আমার মতো মানুষদের দুশ্চিন্তাটা কি ভাই? সবচেয়ে বড় দুশ্চিন্তা কি জানেন? চিকিৎসা। হ্যাঁ, কিছু যদি হয় এই জায়গায়, তাহলে তো বড় অঙ্কের একটা টাকা লাগবে। অনেক চিন্তা ভাই। বিশেষ করে আমাদের দেশের এই যে 60 ঊর্ধ্ব যারা আছে, তাদের মেইন চিন্তা ওই একটাই, কিন্তু চিকিৎসা। কারণ কি জানেন? ওপারে যাওয়ার জন্য, হ্যাঁ, ওপারে যাওয়ার জন্য লাস্ট টোল প্লাজা সেটা কোনটা? হাসপাতাল। জীবন যদি ধরেন একটা সফর, এই সফরের শেষ টোল প্লাজাটা হচ্ছে এই হাসপাতাল, ওষুধ, ডাক্তার, ইনাদেরকে টোল দিয়া পরপারে যাইতে হয়। আর ওই লাস্ট টাইমটা হয় কি জানেন? মানুষের হাতে টাকা পয়সা থাকে না, জীবনের সমস্ত অর্জন তো সন্তানদের পিছনে খরচ করে ফেলে, লেখাপড়া, বিয়ে শাদী খরচ হয়ে যায় ভাই। কিন্তু ওই বুড়া বয়সে চিন্তা করে। দেখেন, জামাতে ইসলাম ওই দুশ্চিন্তাটা মানুষের দূর করে দিছে। ওনারা বলছে ওনারা যদি ক্ষমতায় আসে, তাহলে 60 ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা চিকিৎসা দিব। এই চিকিৎসার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগবে না। আবার 5 বছরের নিচে যারা আছে, এই 5 বছরের মানে জন্ম থেকে 5 বছরের শিশুদের চিকিৎসাটা ফ্রি করে দিবে। এই যে দুইটা কথা বললাম, এটা কিন্তু মানুষকে আশার আলো দেখাইছে। এটা মানুষ বিশ্বাস করছে, কারণ ওনারা এটা করতে পারে। কেউ অবিশ্বাসও করতেছে না। কি অবিশ্বাস করতেছে না? ওনারা বলতেছে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মানুষের জমি দখল, এগুলা দমন করব, 2 হাতে দমন করব। শুধু মুখে বলে নাই, আবার বাস্তবে প্রমাণ দিছে। সেটা কি? ওনারা একটা অ্যাপ চালু করছে। সে অ্যাপস এর নাম কি? পাহারাদার। হ্যাঁ, পাহারাদার সে অ্যাপস এর নাম। সে অ্যাপস এর কাজ কি? ধরেন আপনি কোনো একটা মহল্লার একটা গলিতে আপনি একটা দোকান দিছেন, ওই দোকানে এসে যদি কেউ চাঁদাবাজি করে, আপনার কিছু বলার দরকার নাই। ঠিক আপনি ওই টাইমটা উল্লেখ কইরা, আর ওই যে চাঁদাবাজি করতে কারা কারা আসছিল ওই নামটাও আপনি বলতে পারেন। নাম না বললেও কোনো অসুবিধা নাই, খালি লিখবেন আমার এখানে এই যে 4:45 মিনিটে একজনের 500 টাকা নিয়ে গেছে, শুধু এইটুকু আপনি লিখবেন। 1 ঘন্টার মধ্যে প্রশাসন এখানে চলে আসবে, 1 ঘন্টার মধ্যে হাজির পাবেন আপনি। ওই ব্যবস্থা করছে। আপনার মহল্লায় কেউ ইভ টিজিং করতেছে, কোনো মেয়েকে ডিস্টার্ব করতেছে রাস্তাঘাটে, কোনো মা বোনকে পথ চলতে বাধা দিতেছে, শুধু আপনার মোবাইল দিয়ে আপনি খালি নক করবেন, আপনার নাম গোপন করা হবে, 1 ঘন্টার মধ্যে আপনি পাবেন। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে প্রতিকার পাবেন। ঠিক এভাবে প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে অরাজকতা, যেখানে যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, কোনো নারীকে অপমান, যে কোনো অপকর্ম, শুধু আপনি ওই পাহারাদারের মধ্যে টোকাটা দিবেন। টোকা দিলেই আপনি প্রশাসনের হেল্প পাইতেছেন। আমি তো 1 ঘন্টা বলছি, এমনও হইতে পারে 15 মিনিটের মধ্যে চলে আসতে পারে, কারণ ওনারা সবসময় টহলের মধ্যে থাকবে। এই অ্যাপসের সাথে যারা জড়িত, ওনারা টহলের মধ্যে থাকবে সারা বাংলাদেশে। এরকম ব্যবস্থা করছে। আরেকটা অ্যাপ কি করছে জানেন? আমার টাকা আমার হিসাব। এটা আরো কঠিন ব্যাপার। দেখেন একটা দেশ চলে কিভাবে। আমাদের প্রবাসী ভাই বোনেরা এভিডেন্স পাঠায়, আবার এই যে আমাদের গার্মেন্টসের ভাই বোনেরা কাজ করে, এই দুইটা সেক্টর থেকে প্রচুর পরিমাণ টাকা আসে। এরপরে কিভাবে আসে? এই যে সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো আছে, এই যে ঢাকা মেডিকেল কলেজ, এরকম শত শত প্রতিষ্ঠান আছে সরকারের, ওইখান থেকে আসে। এরপরে কই থেকে আসে? এই যে আমরা ট্যাক্স দেই, এই ট্যাক্সের টাকা থেকে আসে। একজন রাস্তার যে ভিখারি, সেও ট্যাক্স দেয়। সে কখনো না কখনো চাল ডাল তো কিনে, ভাই আধা কেজি হইলো তো কিনে, ওইটার মধ্যে ট্যাক্স দেওয়া হয়ে যায়। এই ট্যাক্সের টাকা দিয়ে আর টাকা শর্ট পড়লে বিদেশ থেকে টাকা নিয়ে আসে সরকার, ঋণ নিয়ে আসে, ওই ঋণ আইনা দেশটা চালায়। কিন্তু এই টাকা পয়সা আসার পর আমরা কি আর জানি এই টাকা পয়সা কে পাচ্ছে কে পাচ্ছে না? কোনো হিসাব নিকাশ আমরা জানি না। হিসাব নিকাশ কারা জানে? ওই যে আমরা যাদেরকে ভোট দিয়া 300 জনকে যে সংসদে পাঠাইছি না, ওরা জানে এই টাকা পয়সা কই থেকে কত টাকা আসছে, কত টাকা কে পাইতেছে। আমরা জানি না, কিন্তু আমাদেরকে জানাইতে হবে। প্রতিদিনের হিসাব আমাদেরকে জানাইতে হবে। তার জন্য ভাই করছে আমার টাকা আমার হিসাব, একটা অ্যাপ চালু করছে জামাতে ইসলাম। জামাতে ইসলাম মানে এখন ধরে নেন 10 দল বা 11 দল, আরো আসবে অনেক দল, আমরা এখন 10 দলই ধরতে পারি। এই 10 দল মিলে একটা অ্যাপ চালু করছে, আমার টাকা আমার হিসাব। আপনাকে হিসাব দিতে বাউন এই সরকার, এই রাষ্ট্র। আপনি হিসাব চাইবেন, শুধু হিসাব চাইবেন না, আপনি অভিযোগও করতে পারবেন। হ্যাঁ, আপনি অভিযোগও করতে পারবেন, এবং সেটার জবাব আপনাকে দিতে সরকার বাধ্য। এই যে আমাদের যে থানাগুলো আছে এবং জেলাগুলো আছে, একটা জেলার মধ্যে অনেকগুলো থানা থাকে। সমস্ত থানার জন্য, সমস্ত গ্রামের জন্য ভাই সরকার তো বরাদ্দ দেয়। ওই বরাদ্দ দেয় ওই এমপির মাধ্যমে, আর ওই এমপি চেয়ারম্যান মেম্বার। এরপর আর কেউ জানে না। 100 বস্তা গম আসলে ওর মধ্যে 50 বস্তা গায়েব হয়ে যায়। সেটা আর হইতে পারবে না। কারণ কি জানেন? ওই যে 100 বস্তা পাঠাইতেছি, ওই অ্যাপসের মধ্যে আপনি জানতে পারবেন। মনে করেন আমার এই গ্রামটার নাম বসন্তপুর, আমার বসন্তপুরের জন্য 100 বস্তা চাইল পাঠাইছে, ওই যে আমি দেখতে পাচ্ছি। ওই 100 বস্তা চাইল পৌঁছাইছে, এইটা আমি দেখতে পাবো। এবং 100 বস্তা চাইল কাকে কাকে দেওয়া হইলো, ওই অ্যাপসের থেকে আপনি জানতে পারবেন। কি সিস্টেম দেখছেন? এই আইডিয়াটা লাগবে একজন নেতার। একজন নেতা কি বলতেছে সেটা কিন্তু বড় ব্যাপার না। বড় ব্যাপার কি জানেন? নেতার সামনে যারা বসে রয়েছে, তারা নেতাকে কি চোখে দেখতেছে, কি চোখে নেতাকে দেখতেছে, কিভাবে নেতাকে নিতেছে, কতটা শ্রদ্ধা ভক্তি নেতার প্রতি, এটা হলো মেইন। কারণ কি জানেন? ওই নেতা যা কিছু বলবে তাই কি বিশ্বাস করবে সে? ওই নেতা যা কিছু বলবে তা বিশ্বাস করবে না তো, যদি ভক্তি শ্রদ্ধা না থাকে। আর ওই ভক্তি শ্রদ্ধার জন্য, আর ওই ভক্তি শ্রদ্ধা আদায় করার জন্য ভাই আপনি সততার পথে চলতে হবে, সৎ হতে হবে। আপনার অতীত তো মানুষ ভুলে নাই। মনে করেন আমি একজন নেতা, আমি যদি যতই চাপাবাজি করি, আমার একটা অতীত আছে না? আমার অতীত ঘাটলি তো পাবেন। আমি
আমি সিনেমায় ছিলাম, কার লগে প্রেম করছি না করছি, সমস্ত কাহিনী আপনি এখনো ভাই এই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে, সবই তো আছে। আমি কি আমার অতীত মুছতে পারুম না। এখন যদি আমি আইসা আপনাকে বুদ্ধি দেই, এই ভাই মেয়েদের দিকে তাকাইবেন না, এটা কিন্তু খারাপ কাজ, আপনি তো মনে মনে আমার গালি দিবেন, বেটা সারা জীবন গুলুচ্চামি করে বুড়া বয়সে সাধু সাচ্ছ, এটা বলবেন না? নিশ্চয়ই বলবেন। তার মানে কি জানেন, নেতা যেটা বলতেছে ওইটা গুরুত্ব না, যারা সামনে বসে রয়েছে তারা কিভাবে নেতাকে নিচ্ছে সেটা হলো সবচেয়ে বড় গুরুত্ব। আর ওইটা অর্জন করতে হয় নেতাকে, যে আমি যা বলুন জনগণ তা বিশ্বাস করবে। কিন্তু জনগণকে কি বিশ্বাস করাইতে পারতেছে? আমার তো মনে হয় না বিশ্বাস করাইতে পারতেছে না। ওনারা যত কিছু সামনে নিয়ে আসতেছে, ওনাদের যে পরিকল্পনাগুলা যা কিছু বলতেছে, ওনাদের আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় প্ল্যানটা কি, এটা এর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে গেছি। সেটা হলো গিয়া ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইগুলা কিন্তু সবচেয়ে মেইন। কারণ কি, যে মঞ্চেই যাচ্ছেন উনি ওই মঞ্চে থেকে একই কথা বলতেছে। আমি একটু আগে দেখলাম ঢাকার কোনো একটা জায়গায় ছাত্র দলের এক নেতা ফ্যামিলি কার্ড নিয়ে গেছে, আর ওই ভদ্রমহিলা, ওইখানে একজন না অনেক ভদ্রমহিলা দাঁড়ানো ছিল, ওনারা মুখের উপরে না করে দিছে, মুখের উপরে বলতেছে যে শেখ হাসিনা এরকম আমাদের কার্ড দিয়ে গেছিল, এগুলো আমরা বুঝি, এগুলো ভোটের জন্য আপনারা করেন। মাইনাই নিতেছিল না। ওনাদের নেতার নাম মুখে নিয়ে কঠিন সমালোচনা করতেছিল, কারণ মানুষের মধ্যে ওই বিশ্বাসটা এখনো আসে নাই, আনতে পারে নাই। কেন আনতে পারে নাই জানেন? উনি যে প্ল্যানটা করছে এটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য তো কর্মী লাগবে। এটা তো আপনি পুলিশ দিয়ে, র্যাব দিয়ে বাস্তবায়ন করবেন না, এটা আপনার নিজের কর্মী দিয়ে করতে হবে। কিন্তু ওনাদের যে কর্মী, ওই কর্মীদেরকে আমরা গত 1.5 বছর কি দেখছি, তাই না? এগুলো নিয়ে আর মুখে আলোচনা করতে চাই না। ওই কর্মীদের উপর কারো বিশ্বাস নাই। ওই কর্মীরা দেখা গেল যে ওই কার্ড দিতে গিয়া ওইখানে ব্যবসা বাণিজ্য করতে পারে, অলরেডি এরকম ভিডিও সামনে চলে আসছে। তার মানে কি জানেন, উনি একা কিছু করতে পারবে না। ওনার যত ভালো নিয়তই থাকুক না কেন, এই নিয়ত বাস্তবায়ন করার জন্য একই টাইপের নিয়তের মানুষ লাগবে, তো একই টাইপের মানুষ লাগবে। উনি যে উচ্চতায় আছে ওই উচ্চতার মানুষ তো লাগবে, কিন্তু সেটা কি আছে? নাই, সেটা নাই। অলরেডি এটা প্রমাণিত সত্য। দেখেন ভাই ব্রাদার, জোরজার মুল্লুকতার এরকম কিছু না, এরকম কিছু ভাবলে আমার মনে হয় ভুল করবেন। আর এই ভুলটা সবচেয়ে আগে প্রমাণ হবে কোথায় জানেন? ঢাকা 8 আসনে, এই পাটোয়ারি যেখানে দাঁড়াইছে ওই আসনে। কারণ পাটোয়ারি কিন্তু খেইবা গেছে। আর পাটোয়ারিকে আপনারা কি ভাবেন? উনি একা? না, উনি একা না। ওনার দায়িত্ব নিছে জামাতে ইসলাম, ওনার দায়িত্ব নিছে 10 দল, ওনার দায়িত্ব নিছে ছাত্র শিবির। এখানে সাদিক কাইয়ুম দাঁড়াবার কথা ছিল না, এমন কথা উঠে নাই। শহীদ হাদির শাহাদাতের পর এরকম কথা তো উঠছিল। তারপরে কে আসলো? শহীদ হাদির বদলে আসছে নাসিরউদ্দিন পাটোয়ারি। এইটুক মনে রাখলেই হবে, খুব সহজ অঙ্ক মনে করেন না। এই পচা ডিম, পচা পানি, রাস্তাঘাটে বেজ্জুতি কইরা খামাখা নিজেদেরকে আর ছোট করেন না। আপনাদের রাজনীতির কথা আপনারা বলেন, হ্যাঁ আপনারা বলতে পারেন ওই তো আগে আঙ্গুলি করে, ওই তো খালি চাঁদাবাজ কয়। আরে ভাই, চাঁদাবাজ তো কয় চাঁদাবাজদের, ওইটা আপনি গায়ে মাখেন কেন? ওইটা উত্তর দিলেই তো মনে হয় আপনি চাঁদাবাজ, এটা মনে হয় না ওইটা উত্তর দিবেন কেন? আমার মনে হয় চাঁদাবাজ বলার অধিকার সবাই আছে। আর গতকালকে ভিডিওতে আমি বলছি না, চাঁদাবাজ কথাটা এমন জায়গায় চলে গেছে, এটা নিয়ে ভাই মারার হয়ে যেতে পারে, ওই সাথে দেখবেন হ্যাঁ খুনাখুনি হয়ে যেতে পারে এই চাঁদাবাজ কথা কইয়া। হয়তো কেউ বইলা ভালো চাঁদাবাজ, দেখা গেল ওই লোকটা ওইখানে শেষ। এরকম ঘটনাও ঘটতে পারে, অসম্ভব কিছু না। কারণ কি জানেন, এই চাঁদাবাজ কথাটা এখন হাতিয়ার। যেভাবে রাজাকারটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চাইছিল না, ঠিক কাউন্টার হাতিয়ার। ওই যে মিসাইল মারলে নাকি আবার এন্টি মিসাইল মারে, ঠিক ওরকম ব্যাপার। ওই কাউন্টার হাতিয়ার এখন চাঁদাবাজ, যার জন্য চারিদিকে চাঁদাবাজ কথাটা ছড়ায় যাইতেছে। আরো সামনে ছড়াবে, শুধু ছড়াবে না ভাই, গত 1.5 বছরের অনেক ইতিহাস সামনে চলে আসবে। আমরা এই মোবাইলই দেখতে পাবো, এই মোবাইলে দেখাই কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারবো কাকে ভোট দিব, কাকে ভোট দিব না। দেখেন ভাই ব্রাদার, এই যে নির্বাচন চলে আসছে আর মাত্র 15-16 দিন, এখনো কিন্তু আমরা একটি দলের মুখ থেকে শুনতেই পাইলাম না হ্যাঁ ভোট না ভোট। হ্যাঁ, ওনাদের এই যে মাঠ পর্যায়ে সবাই মুখে শুনছি না, আবার বলে হ্যাঁ, একবার বলে না, একবার বলে হ্যাঁ। এই যে মেজর হাফিজ সাহেব, উনি কিন্তু একবার এসে বলছিল আমরা না ভোট দিব, আমরা হ্যাঁ ভোট কেন দিতে যাব। আবার এসে বলছে না, আমরা হ্যাঁ দিতে এখন বাধ্য, যেহেতু আমরা ওইখানে সিগনেচার করছি। আবার দেখেন ইশরাক হোসেন, একবার বলে হ্যাঁ ভোট, একবার বলে না ভোট। কারণ কি জানেন, মেইন নেতা এখনো মুখ খোলে নাই। কিন্তু কেন খোলেন নাই? এই জুলাই গণ অভ্যুত্থানকে যদি আপনি অস্বীকার যান, তাহলে কি মনে হয় জানেন, আপনারা কাউকে খুশি করতে চাচ্ছেন। তখন সামনে চলে আসে আনন্দবাজার পত্রিকার ওই প্রতিবেদন, ওই যে 3টা ব্যাপারে নাকি হাতটাত করা হয়েছে। এটা গুজবও হইতে পারে, আবার এমনও হইতে পারে ভাই, আনন্দবাজার পত্রিকার মধ্যে আমার মনে হয় ছাত্র শিবিরের কেউ ঢুইকা গেছে। হ্যাঁ, ঢুইকা যেতে পারে। আমরা শুনি না ভারতের আমাদের পত্রিকায় ঢুকে গেছে। তাহলে আমাদের দেশের কোনো গুপ্ত বাহিনী কেন ওইখানে ঢুকতে পারবে না? তাহলে কেন আমাদের এই শিবিরের গুপ্ত বাহিনী ওই আনন্দবাজার পত্রিকায় ঢুকতে পারবে না? ওই আনন্দবাজার পত্রিকায় ঢুইকা আমার মনে হয় এরকম নিউজ করাইছে। এবং এখন দেখতেছেন না যে বিদেশি পত্রিকাগুলো জরিপ হইতেছে, আর ওই জরিপে আগায় যাইতেছে জামাত ইসলাম। আমার তো মনে হয় গুপ্ত বাহিনী ওইসব পত্রিকার মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ ভাই, ওইসব পত্রিকায় ঢুকে গেছে, সব জায়গায় ঢুকে গেছে। হ্যাঁ, সব জায়গায় ঢুকে গেছে। এই গুপ্ত বাহিনী বাইরে হয়ে আসবে কবে জানেন? 12ই ফেব্রুয়ারিতে রাস্তায় নামবে এই গুপ্ত বাহিনী। আর এই গুপ্ত বাহিনী বাইচা আসিল কিভাবে? স্বৈরাচার শাসকের হাত থেকে ইমানের জোরে বাইচা আসিল। ওই ইমানের জোর তো এখনো আছে, আরো শক্ত হয়েছে, যেটা আমরা দেখতে পাবো 12ই ফেব্রুয়ারিতে। হ্যাঁ ভাই, সমস্ত পাহারাদার 12ই ফেব্রুয়ারিতে দেখতে পাবেন। বাংলাদেশে যেখানে যেখানে নির্বাচন হবে সেখানে সেখানে এই পাহারাদাররা পৌঁছা যাবে। কোনো চিন্তার কিছু নাই ভাই। তারপর আল্লাহকে ডাকতে হবে। হ্যাঁ ভাই, আল্লাহ যেন আমাদেরকে একটা সঠিক নির্বাচন করার তৌফিক দেয়। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মূল ইস্যু কি হবে? চেতনা, ইতিহাস নাকি দুর্নীতি ও চাঁদাবাজি? যদি প্রথমেই বলি চেতনা, 1971 এবং 2024 ভোটের মাঠে কার্যকর থাকবে নাকি থাকবে না? দেখুন, 1971 সাল বাংলাদেশের আত্মপরিচয়ের অংশ, এতে কোনো সন্দেহ নাই। এবং 2024 যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সেই 2024-এর যে আন্দোলন, সেটাও বাংলাদেশের মানুষের আত্মপরিচয় অথবা যেই 1971-এর যেই চেতনা, সেটাকে বাঁচিয়ে রাখার একটি অংশ, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু রাজনীতির এই কঠিন সত্য আছে বা বাস্তবতা, সেটা হচ্ছে কি, ভোটাররা ইতিহাসকে সম্মান করেন, কিন্তু ভোট দেবার ক্ষেত্রে বর্তমান যে বাস্তবতা, সেই বাস্তবতা দেখেই কিন্তু ভোটটা দেন। যদি বাজারে নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে যায়, যদি চাকরি না থাকে, তাহলে স্লোগান দিয়ে সে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ বলুন, 2024 সালের এই যে বিপ্লব বলুন, বা এই চেতনা দিয়ে রাজনীতি করাটা খুব কঠিন একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বর্তমান যে নির্বাচন, সেটাও তার কোনো ব্যতিক্রম নয়। আগামী নির্বাচনে আর যে আগের মতো থাকবে না, এটা এখন কিন্তু একেবারে সুস্পষ্টভাবে বলা যায়। এবার ভোটের মাঠে ভোটাররা কিন্তু প্রশ্ন করবে যে আমার সন্তান চাকরি পাবে কিনা, ব্যবসা করতে গেলে ঘুষ লাগবে কিনা, বা আইন সবার জন্য সমান হবে কিনা। এই প্রশ্নগুলো কিন্তু সবার মাঝে এখন দেখা দিচ্ছে। আমরা যখন আলাপ আলোচনা করি সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রে, সেই জায়গায় এই বিষয়গুলো শুনি, ঠিক তেমনইভাবে গ্রামগঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে এবং কি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো সামনে আসছে। তবে নির্বাচন হবে দুর্নীতির পক্ষে না বিপক্ষে, তার একটি বড় রায়। কারণ দুর্নীতি বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে কিন্তু পৌঁছে গেছে। এই জায়গায় এই দুর্নীতিটাই হবে আগামীর নির্বাচনের একটা নিয়ামক শক্তি। এখানে প্রধানত যে বিষয়টি সামনে আসবে, সেই বিষয়টি হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজি এই রাজনীতির একটি অঘোষিত বাস্তবতা, যা এখন মানুষ আর পছন্দ করছে না। চাঁদাবাজি দেখুন, আগে একটা গোপন বিষয় ছিল বা গোপনে চুপে সারে চাঁদাবাজি করতো। এখন কিন্তু রাজনৈতিক দলের নেতাকর্মীরা সেই চাঁদাবাজিটা একটা প্রকাশ্য বিষয়ে রূপান্তরিত হয়েছে। দেখুন, বাংলাদেশের যদি একটা ব্যবসায়ীর সাথে আপনি আলোচনা করেন, তারা বলবে যে চাঁদা না দিলে আসলে ব্যবসা চলে না বা ব্যবসা করা যায় না। যদি একজন ঠিকাদারের সাথে আলাপ করেন, তাহলে সেই ঠিকাদার বলে পার্সেন্টেজ না দিলে কাজ পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে, এই চাঁদাবাজি কি ব্যক্তিগত অপরাধ নাকি এটি রাজনৈতিক ব্যবস্থার ফল? আর যদি ব্যবস্থা থেকে এই সংস্কৃতি তৈরি হয়, তাহলে দায়টা অবশ্যকার। এই জায়গায় আমি সরাসরি বলবো যে রাজনৈতিক যে দলগুলো আছে, সেই রাজনৈতিক দলগুলো এই ব্যবস্থার পেছনে প্রধানত কারণ এই দলগুলো তাদের যে নেতাকর্মী কালেক্ট করে, সেই জায়গায় আসলে তারা বিচার বিশ্লেষণ করে না, তারা তাদের সেই নেতাকর্মীরা আসলে চাকরি করে কিনা, ব্যবসা করে কিনা, তারা ওই যে নেতার পোস্ট পদবি, এই জায়গাগুলো ব্যবহার করে আসলে এই চাঁদাবাজি বা এই যে দুর্নীতিগুলো, সেগুলোর সাথে সম্পৃক্ত হয়। দেখুন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কথা যদি একটু বলি, দেখুন, বিএনপির প্রায় 85% নেতাকর্মী কিন্তু বেকার। তারপরে এই যে ভেতরের একটি চাপ তো আছেই, তাদের পরিবারের চাপ। বিএনপির একটি বড় বাস্তবতা হলো, দলের বিশাল অংশ দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে, এবং অনেক নেতাকর্মী কিন্তু মামলায় জর্জরিত ছিল। আয়ের সব পথ কিন্তু বন্ধ হয়ে গেছে। বিগত 16-17 বছর তারা কোনো আয় করতে পারেনি। যাদের ব্যবসা বাণিজ্য ছিল, তারাও সেই জায়গা থেকে শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়েছে। এই যে রাজনৈতিকভাবে একটি হতাশা, সেই হতাশা থেকে তাদের পরিবারের কার্যক্রম পরিচালনার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে এই রাজনৈতিক কর্মীরা তাদের রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এই যে অনৈতিক আচরণ বা অনৈতিক প্রভাব, এটা তারা করে থাকেন। এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াবে আগামী নির্বাচনে। এখানে ধরুন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কথা আমি যেহেতু বলছি, আমি এই দলটা করতাম, এই দলটার অনেক কিছু আমি জানি। দেখুন, এই যে নির্বাচনী প্রচারণা চলছে, এই জায়গায় বিএনপির যিনি চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানত দুইটি বিষয় সামনে আনছেন। একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, আরেকটি হচ্ছে কৃষক কার্ড। আর অন্যদিকে 1971 এবং মুক্তিযুদ্ধের চেতনার বিষয় নিয়ে টেনে এনে জামাত ইসলামকে কিছুটা দোষারোপ করছেন। আর অন্যদিকে কিছু সময় জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন। তবে এই 1971-এর যে চেতনা বা 1971-এর যুদ্ধাপরাধ, এই বিষয়গুলো যখন জনাব তারেক রহমান টেনে আনেন, সেই জায়গায় দেখুন, এই 1991 সালে বিএনপি জামাত একসাথে মার্চ করে রাষ্ট্র ক্ষমতায় থাকা, বা 2001 সালে বিএনপি তো 2জন মন্ত্রী বানিয়েছিলেন জামাত ইসলাম। তো সেই বিষয়গুলোকে সামনে রেখে বা সেই বিষয়গুলোকে যদি ভুলে গিয়ে এখন এই নির্বাচনে সেই 1971 সালের চেতনাকে জনাব তারেক রহমান সামনে আনেন, তাহলে এটা খুব একটা কার্যকর হবে বলে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে মনে করি। আর অন্যদিকে দেখুন, জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সরাসরি দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু একটি কঠোর অবস্থান নিয়েছেন। সেই জায়গায় তিনি নারীদের বিষয়ে অনেক কথা বলছেন এবং আগামী দিনে বাংলাদেশে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেই বিষয়গুলো বলছেন। তবে দুই দলের দুইজন প্রধান নেতাই কিন্তু যে বক্তব্যগুলো দিচ্ছেন, একেবারেই চমৎকার তারা বাক্য বিনিময় করছেন। সেই জায়গায় আমি সন্তুষ্ট হচ্ছি।
কিন্তু জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান যেইভাবে চাঁদাবাজি এবং এই যে চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে যে কথাগুলো বলছেন, এগুলো কিন্তু জনগণ ব্যাপকভাবে লুফে নিচ্ছে। সেই জায়গায় তার যে অবস্থান এবং তার সাথে সাথে জামাত ইসলামের আমির যে কথাগুলো বলছেন যে চাঁদাবাজি যারা করেন তাদেরকে আমরা হতাশ করবো না, তাদের ভয় পাওয়ার কোনো কারণে, আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা তোমাদের হাতে কাজ তুলে দেবো, চাকরি তুলে দেবো বা ব্যবসা তুলে দেবো, এটাও কিন্তু একটা ইতিবাচক বিষয়। তবে বিএনপির দলীয়ভাবে আরেকটা নেতিবাচক প্রভাব এই নির্বাচনের পর্বে যে বিষয়গুলো আমি নির্দ্বিধায় বলতে পারি সেটা হচ্ছে ঋণ খেলাফি এই যে ব্যক্তিরা আছেন এই ব্যক্তিদেরকে বিএনপি নমিনেশন দেওয়ার কারণে। দেখুন, ঋণ খেলাফি সংস্কৃতি এটা রাষ্ট্রের ভিত কিন্তু একদম নাড়িয়ে দিচ্ছেন। দেখুন, আমরা বিগত পতিত স্বৈরাচার শেখ হাসিনার সরকারের সময় দেখেছিলাম ব্যাংকগুলো কিভাবে ঋণ নিয়ে সেই ঋণগুলো বিদেশে পাচার করে তারা ঋণ খেলাপি হয়ে এখন আর সেই টাকাগুলো দিচ্ছে না। ব্যাংকগুলো কিন্তু একেবারে ভঙ্গুর একটি অবস্থায় যে পড়ছে। তো সেই জায়গা থেকে দেশের ব্যাংক খাতের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ এখন হচ্ছে এই ঋণ খেলাপি। অথচ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেকগুলো ঋণ খেলাপিকে এই নির্বাচনে নমিনেশন দিচ্ছে। তারা যদি এখন ব্যাংক খেলাপি হয়ে মানে এই ঋণগুলো না দেয়, তাহলে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পর তাদের এই ঋণ খেলাপি